প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা মূলত আলোচনা করব আইএলও কনভেনশন ও শ্রম অধ্যাদেশ। আপনারা জানেন যে আইএলও কনভেনশনে অনুসমর্থন দিয়েছে সরকার এবং শ্রম অধ্যাদেশ জারি করেছে। এই ঘটনার পরে কি দাঁড়াচ্ছে, বাংলাদেশের অগ্রগতি কতটা হবে, বিশেষ করে শ্রম খাতের যে কতটা অগ্রগতি হবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শ্রমিকদের স্বার্থ কতটা রক্ষা হলো, মালিকদের স্বার্থ কতটা রক্ষা হলো, বিনিয়োগ পরিবেশ কেমন হবে, সব কিছু নিয়ে একটু বোঝার চেষ্টা করব। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ফজলে শামীম এহসান, সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন তাসলিমা আক্তার, সভাপ্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শুরুতে আইএলও কনভেনশন তিনটি নিয়ে একটু কথা বলি। আমি যেটা দেখতে পাচ্ছি যে কনভেনশন 155, এখানে বলা হচ্ছে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা। কনভেনশন 187, কর্মক্ষেত্রে নিরাপত্তার মান। কনভেনশন 190, সহিংসতা ও হয়রানি প্রতিরোধ। এই যে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও তিনটি কনভেনশন একসঙ্গে সরকার অনুসমর্থন করেছে, মানে বাংলাদেশ করেছে। এটার ফলে আসলে কি দাঁড়ালো, এতে বাংলাদেশের কি লাভ হবে? ধন্যবাদ। আসলে যে তিনটা আইএলওর কনভেনশন অনুস্বাক্ষর হয়েছে, যার মধ্যে 155, 187, যেগুলো প্রতিটাই হচ্ছে পেশাগত নিরাপত্তা এবং সুরক্ষার বিষয় নিয়ে, হয়রানি সহিংসতা প্রতিরোধ। আরেকটা হচ্ছে 190, সেটা সহিংসতা এবং হয়রানি কিভাবে কর্মপরিবেশের মধ্যে এগুলো রোধ করা যায়। তো সেই জায়গা থেকে পেশাগত স্বাস্থ্যের বিষয়টা আসলে যখন আমাদের দেশে বিশেষভাবে রানা প্লাজার ঘটনা ঘটে, তারপর থেকে কিন্তু এটার বিষয়ে আমরা অনেক বেশি শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, উভয় পক্ষ থেকে একটা উদ্বেগ আমাদের মধ্যে ছিল যে কি করে আসলে আমরা ভবন ধসের ঘটনা দেখছি, বা আগুনে পুড়ে শ্রমিকরা প্রাণহানি হচ্ছে, বা নিরাপত্তার যে বিষয়গুলো, ভবনের যে আইন থাকে বা অন্যান্য যে আইনগুলো মেনে আসলে একটা প্রতিষ্ঠানকে চলতে হয়, অনেকগুলো লাইসেন্স কিন্তু করতে হয় যে নিরাপত্তার প্রশ্নে, সেগুলো জায়গা থেকেও অনেকগুলো প্রশ্ন আমরা তখন দেখি যে সামনে আসে। এবং এটার পাশাপাশি শুধু নিরাপত্তার প্রশ্ন না, বা পেশাগত জায়গায় কাজ করতে গিয়েও কাজের কারণেও দেখা যায় যে ওখানেও কোনো অনেক রকম পেশাগত ঝুঁকি থাকে, পেশাগত রোগের সম্ভাবনা থাকে। সেগুলোর ক্ষেত্রেও কী ধরনের প্রোটেকশন নেওয়া যায়, কী ধরনের সুরক্ষা দেওয়া যায়, সেই বিষয়গুলো অনেক দিন থেকেই আলোচনাটা আসছিল। বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে তাদের একটা ইতিবাচক জায়গা ছিল যে এই বিষয়ে তারা অনুস্বাক্ষর করবে, এবং সেটার একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আমরা দেখলাম যে 85 এবং 55 এবং 87 অনুস্বাক্ষর হয়েছে, যেটা আমি মনে করি যে বাংলাদেশের কর্মপরিবেশের ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা এবং এই শ্রম খাতকে যে একটা নির্ভরযোগ্য শ্রম খাত হিসেবে দেখা হবে, সেটার ক্ষেত্রে এই অনুস্বাক্ষর খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ছিল সহিংসতা মুক্ত একটা পরিবেশের জন্য, সেইটার ক্ষেত্রেও দীর্ঘদিন থেকেই এই আলোচনাটা হচ্ছিল। এবং বাংলাদেশে আপনি জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানি, যৌন হয়রানি, এগুলোর বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এবং 2000 সালে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখনও আমরা এই ধরনের আন্দোলনের মধ্যে ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ধরনের আন্দোলন হয়েছে। এবং তখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন এলাকাগুলোতেও আমরা এই প্রতিবাদটা দেখেছি যে এটা দরকার। তো তখন থেকেই 2009 সালে আমরা দেখলাম হাইকোর্ট থেকে একটা রায় হলো, যেখানে বলা হলো শিক্ষা প্রতিষ্ঠান, কলে কারখানা, সব জায়গাতেই যৌন হয়রানি বিরোধী নীতিমালা থাকতে হবে, সহিংসতা বিরোধী নীতিমালা থাকতে হবে। এই কর্মপরিবেশের মধ্যে যাতে কেউ অনিরাপদ বোধ না করে, সে কারণে শুধু নীতিমালা থাকলে হবে না, নীতিমালার সাথে সাথে সেখানে যাতে একটা অভিযোগ সেল এবং এগুলো নিষ্পত্তির একটা জায়গা থাকে। তো সেই জায়গা থেকেও আমরা একটু, আমাদের তরফ থেকে একটু ছিল যে হয়তো এটা হবে কি না, এটা নিয়ে আমরা একটু মানে চিন্তা করছিলাম যে বাংলাদেশে পরিবেশের মধ্যে এই প্রশ্নগুলোকে আসলে যেভাবে আনা দরকার অনেক দিন থেকেই বলা হচ্ছে, সেটা আসে নাই। তো এবার আমার মনে হয় সরকার একটু সাহসী করলেন, এবং এই 190টাও, এবং নারীবাদী যে নারী আন্দোলনের মধ্যেও এটা কিন্তু অনেক দিন থেকে ছিল যে 190টা যে করে হোক, বিশেষ করে নারী শ্রমিক বা আমরা যারা সংগঠক, আমরাও কিন্তু এই বিষয়গুলো বলেছিলাম। এবং আমরা শ্রম কমিশনেও যখন কাজ করছিলাম, তখনও শামীম ভাইও ছিলেন শ্রম কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তো আমরা সেখানেও এই বিষয়গুলো নিয়ে যাতে আইএলওর কনভেনশনগুলো সামনে আসে, সেগুলো সুপারিশ আকারে বা আইনে আসে, এবং আইনের মধ্যেও সেগুলো একটা এবার শ্রম অধ্যাদেশে সেটার একটা রিফ্লেকশন হয়েছে। আমার মনে হয় সেটাই আমাদের জন্য ইতিবাচক। আচ্ছা,
শামীম হোসেন, আপনি কিভাবে দেখছেন আইএলও? বিশেষ করে আমি যতদূর জানি বা যে এই যে শ্রমিকদের যে কর্মপরিবেশ, বিশেষ করে পোশাক শিল্পে শ্রমিকদের কর্মপরিবেশ অনেক ভালো হয়েছে আগের তুলনায়। এটা বায়ারদের অনেক কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, আপনারা সেটা করেন, পরিবেশ অলরেডি ভালো আছে। কিন্তু এই কনভেনশন অনুস্বাক্ষরের ফলে কি আপনারা যারা যারা বিনিয়োগকারী বা যারা আপনার টাকা বিনিয়োগ করেছেন, উদ্যোক্তা, তাদেরকে একটু অতিরিক্ত চাপ হয়ে গেল, নাকি এটা মনে স্বাগত জানাচ্ছেন? না, আমি একটু ধন্যবাদ, আমি একটু বিস্তারিত বলি। যে এখানে 3টা কনভেনশন সাইন করা হয়েছে। দুটো হলো আমাদের কোর কনভেনশন, যে 155 এবং 187। এটা আইএলও নতুন করে বেশ কয়েক বছর আগে এজ এ কোর কনভেনশন এই দুইটাকে ইনক্লুড করেছে। এবং কোর কনভেনশন সাইন করাটা মোটামুটি কিছুটা দায়িত্ববোধের ভিতরে পড়ে দেশগুলার। আর আরেকটা হলো যে নর্মাল কনভেনশন, যেমন 190। তো এখন আমি সেই বিষয়টাতে পরে আসতেছি যে কেন 190 সাইন করাটাকে আমরা খুব বেশি সমর্থন করি নাই, বা 155 187 সাইন করতে আমাদের কোনো অবজেকশন ছিল না। দেখেন, আসলে কনভেনশন সাইন করার উদ্দেশ্যটা কি, রেটিফাই করার উদ্দেশ্যটা কি, সেটা আমাদের বুঝতে হবে। যে আমাদের, আপনি যে কথাটা বললেন যে শ্রমিকের যে মান উন্নয়ন সেটা করা, কারখানার মান উন্নয়ন করা। কারখানার যদি মান উন্নয়ন হয়, শ্রমিকের যদি জীবনযাত্রার মান উন্নয়ন হয়, সেটা কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমার লাভ, অ্যাজ এ ইনভেস্টার সেটা আসলে আমার লাভ। এখন এই অনুস্বাক্ষর করাটা কিন্তু কোনো কাজ না, কাজটা হলো যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেইটা। দেখেন, এই সরকার প্রায় 14 মাস 13 মাস 12 বেশি সময় ক্ষমতায় আছে। আমি যদি বলি যে ওনারা এইসব স্বাক্ষরের পিছনেই সময় দিচ্ছেন, কিন্তু বাস্তবে যে শ্রমিকের কল্যাণে কাজ করা দরকার সেখানে ওরা অনেক পিছিয়ে। আপনি একদিকে 187 155 সাইন করতেছেন যে নিরাপদ কর্ম পরিবেশ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বর্তমানে যে কলকারখানা অধিদপ্তর যাদের এই নিরাপত্তা দেখা দরকার, তারা ইতিহাসে যে কোনো সময় থেকে খারাপ পর্যায়ে আছে। সবচেয়ে বেশি আজে বাজে ফ্যাক্টরিতে নতুন লাইসেন্স দেওয়া হচ্ছে। কারণ আমি তো আমার অ্যাসোসিয়েশনে যখন লাইসেন্সটা দিই, আমরা চেক করি, এবং আমি যেগুলোকে ক্যান্সেল করে দিচ্ছি এর সবাই কিন্তু কলকারখানা অধিদপ্তরের লাইসেন্সটা নিয়ে এসে আমার কাছে অ্যাপ্লিকেশন করে। কিন্তু তারা আসলে এতই বাজে যে একটা ভাঙা সিঁড়িতে হ্যান্ডরেল নাই, এনাফ তাদের এক্সিট ডোর নাই, আগুন লাগলে বেরোতে পারবে না, এইসব কারখানাগুলোকে তারা লাইসেন্স দিয়ে দিচ্ছে কাজ করার জন্য। তাহলে আপনি এই অনুস্বাক্ষর দিয়ে কী করবেন? আপনার তো মানসিকতা পরিবর্তন তো হয় নাই, বরঞ্চ বর্তমান সরকারের সময়, আমি দায়িত্ব নিয়ে বলছি, বর্তমান সরকারের সময় সবচেয়ে আজে বাজে ফ্যাক্টরিগুলোকে নতুন করে লাইসেন্স দেওয়া হচ্ছে। পুরোনোগুলোকে আমরা আস্তে আস্তে ঠিক করবো, একদিনে বন্ধ করে দিলে শ্রমিকের ব্যাপার আছে, বায়ারের ব্যাপার আছে। আমি পুরোনোগুলোর ব্যাপারে আমরা ধীরে ধীরে ঠিক করব। তাই বলে তো নতুন আমি প্রতিদিন এই জঞ্জাল আনতে পারবো না আমাদের এই সেক্টরে। কিন্তু এটা আসছে কারণ সরকার লাইসেন্স দিয়ে দিচ্ছে। আমাদের কাছে যে প্রেশার ক্রিয়েট করে যে ভাই আমি কলকারখানার লাইসেন্স পাইছি, ফায়ারের লাইসেন্স পাইছি, আপনি আটকাচ্ছেন কেন? কারণ আমার তো আবার বাইরের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা আছে। তো আমি যেটা বলছিলাম যে আপনি অনুস্বাক্ষর করে কখনোই শ্রমিকের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারবেন না, যদি না সত্যিকারে এটাকে প্রতিফলন না ঘটান আপনার দেশে। কনভেনশন 190 এর কথা বলছিলেন, যেটা আপনাদের আপত্তি ছিল, কেন ছিল আপত্তি ছিল? দেখেন, মানে সাধারণত বুদ্ধিমান লোকের সাথে চলাটাই বুদ্ধিমান বা মানে জ্ঞানী লোকের কাজ হলো যে আপনার ভালো মানুষের সাথে চলবেন। তো আপনি যদি এশিয়াতে দেখেন যে 190 কে রেটিফাই করেছে? জাপান, ভালো দেশ, উন্নত দেশ, তারা সহিংসতা বিরোধী, তাদের এখানে নর্মালি যে কোনো একটা মানবিক একটা দেশ বলা যায়, তারা এটা অনুস্বাক্ষর করে নাই। সাউথ কোরিয়া করে নাই, মালয়েশিয়া করে নাই, ইন্দোনেশিয়া করে নাই, ইন্ডিয়া করে নাই, পাকিস্তান করে নাই, আমার প্রতিনিধি ভিয়েতনাম করে নাই, ক্যাম্বোডিয়া করে নাই। পুরো এশিয়াতে একটা মাত্র দেশ এটা অনুস্বাক্ষর করেছে, সেটা ফিলিপিন। এখন আগে 2-4টা ভালো দেশ করুক, তারা কিভাবে তারা এটাকে প্রতিফলন ঘটায়, তারা কিভাবে তাদের ওইখানে সেটাকে মানে বাস্তবায়ন ঘটায়, দেখে আমরা করি। তো এখন এই খারাপের টিমে যোগদানকে যদি নাকি কোনো বুদ্ধিমানের কাজ বলা হয়, আর আমি যেটা বলতেছি, দেখেন, আমি যদি বলি যে আমি কাজটা কি খারাপ, আমি কেন খারাপ, আমি এটা ব্যাখ্যাটা আপনাকে দিচ্ছি। গত 8-10 দিন আগে দেখলাম কোন একটা নিউজ পেপার এসেছে যে এই মানে অক্টোবর মাসে সর্বোচ্চ সহিংসতা হয়েছে বাংলাদেশে। এটা জাস্ট রিপোর্ট, একটা পেপারের নিউজ, আপনি গুগলে সার্চ করলে পাবেন। তো এখন দেখেন, আপনি যখন অনুস্বাক্ষর করে ফেলবেন তখন সরকারের কিছু দায়িত্ববোধ বেড়ে যায়। একটা দায়িত্ব সরকার অবশ্যই আছে, সেটা বাস্তবায়ন করা এই জিনিসটাকে। আমার হাইকোর্টে ভার্ডিক্ট ছিল, আপনি লতে আপনি আনবেন, লতে এনে আপনি দেশে বাস্তবায়ন করবেন, এরপর আপনি রেটিফাই করবেন যেন আপনার নামে কমপ্লেইন আসতে না পারে। এখন কি হবে দেখেন, আমি রেটিফাই করে ফেলছি, আমার এখন রিপোর্টিং বাধ্যবাধকতা চলে আসলো। এই রিপোর্টিং যদি ঠিক মতো না হয়, আমাকে ব্ল্যাকলিস্ট করবে আইএলও, আমার নামে এনকোয়ারি, কমিশন অফ এনকোয়ারি বসাবে, আমাকে বারবার রিপোর্টিংয়ের ভিতরে যেতে হবে। এখন এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু যে এইটার আসলে আপনি ইশারাতে খারাপ কথা বলছেন,
আপনি রংপুরে মানুষ, আপনি কাউকে তুই করে বলছেন, কিন্তু যে বরিশালে যার বাড়ি উনি এটাকে তাকে হ্যারাসমেন্ট হিসেবে নিচ্ছে, কারণ আমাকে তুই করে বলতেছে। এখন রংপুরে যদি মানুষ কালচারাল বিষয় আছে, যে মানে অনেক রকম প্রবলেম হবে বলে আপনি মনে করছেন। আমরা বলছিলাম যে আগে এটাকে বাস্তবায়ন করে, এবং বিশ্বের যখন বড় বড় দেশ, এশিয়ার যখন 8-10টা দেশ অন্তত সাইন করুক, রেটিফাই করুক, তারপর আমরা করি। এটা আমরা এটা বিরুদ্ধে না, বাস্তবায়নের বিরুদ্ধে না। আপনি এই শামীম হাসান যে বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে 190 এর যে বিষয়টা, সহিংসতার বিষয়টা, তার যে বক্তব্য, আর আপনাদের কি বলার আছে? একটা হচ্ছে যে মানে এই কনভেনশনটার আসলে লক্ষ্য উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে হয়রানি সহিংসতা বন্ধ করা, যৌন হয়রানি বন্ধ করা, নারীর জন্য নিরাপদ পরিবেশ, শুধু নারী নয় যে কারোর জন্যই যাতে সহিংসতা নিপীড়ন বন্ধ হয়, সেটার বিরুদ্ধে আসলে যাওয়ার তো কোনো আসলে আমার মনে হয় শামীম ভাইয়েরও কথা না। তো এটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অন্য দেশ করে নাই, সেটা নাই করতে পারে, কিন্তু আমরাও তো দৃষ্টান্ত হতে পারি, আমাদের দৃষ্টান্ত হতে পারি। এবং একই সাথে ধরেন আমার যেটা এবার এক ধাপ অগ্রসরতা মনে হলো যে আমাদের শুধু অনুস্বাক্ষর হয় না, অনেক সময় অনুস্বাক্ষর হয় কিন্তু সেটা আইন হয় না, বা সে আইনের মধ্যে সেটার কোনো রিফ্লেকশন থাকে না। ফলে অনুস্বাক্ষর করলাম কিন্তু আইন না হওয়া পর্যন্ত এটা কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু এবারই একদম প্রথম যেটা হলো, আমরা যখন কাজও করছিলাম আমাদের মধ্যেও কিন্তু এটা নিয়ে মানে নানা রকম আলোচনার পরে আমরা একভাবে খুব আমরা তো একমত ছিলাম, শামীম ভাইরাও আসলে এমপ্লয়ার্স ফেডারেশন বা মালিক পক্ষ থেকেও আমরা খুব বড় রকম এটার বিষয়ে কোনো আপত্তি দেখি নাই আসলে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা যে আইনেও আসতে মানে অধ্যাদেশে আসতে পারছে, এটা আমার মনে হয় একটা এক ধাপ আমাদের হয়তো আগানো হলো। এখন চর্চার ক্ষেত্রে আসলে কি হবে, চর্চার ক্ষেত্রে যাতে এটা ঠিকমতো কাজে লাগানো যায়, একটা আইন যখন হয় সেই আইনটা আসলে বাস্তবায়ন হলো না, সেটা আসলে কাগজে কলমে বন্দি থাকলো, সেটা একটা ব্যাপার, বা এটার কোনো মানে ভুল ব্যবহার হলো কিনা সেই জিনিসগুলোর ব্যাপার আছে। তো সেই জায়গায় যখনই যেটা আমরা ব্যবহার করতে যাব তখন এই জিনিসগুলো আরও নানা দিক হয়তো সামনে আসবে। কিন্তু আমি মনে করি যে আমরা নিশ্চয়ই চাই যে শ্রম খাতে নারী পুরুষ সকলের জন্য একটা নিরাপদ কর্ম পরিবেশ হোক। সেটা তো হলো, কিন্তু আরেকটা যে শামীম ভাই যেটা বলছিলেন যে অনুস্বাক্ষর হলো, কিন্তু এই যে কলকারখানা দপ্তর লাইসেন্স দিয়ে দিচ্ছে বা যাচাই বাছাই না করে, যে তিনি আমরা এটা সবসময় মানে এটা শ্রম খাতে আমরা যারা কাজের মধ্যে আছি তাদের প্রায় আমরা দেখি যে এখানে পুরো সিস্টেমের মধ্যেই একটা দুরবস্থা ছিল, এবং সেই দুরবস্থার ঘানি এখনো আমরা টানতেছি। 15 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ছিল, সেটার কারণে আমরা হয়তো কখনো আমরা বলছি কলকারখানা অধিদপ্তর কতটুকু দায় দায়িত্ব পালন করতেছে, বা শ্রম অধিদপ্তর কতটুকু পালন করতেছে, বা মন্ত্রণালয় কতটুকু পালন করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আসলে সিদ্ধান্তগুলো তো সংসদে হয়, রাজনৈতিক দলরাই সংসদে আইন প্রণয়ন করেন, এবং এইখানে কিন্তু দেখা যায় যে রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় থাকেন তারা বা ছিলেন, তারা নানাভাবে বিভিন্ন যে অধিদপ্তর তাদেরকে প্রভাবিত করেছে। অনেক সময় আমরা দেখেছি আগে যারা মানে এই 15 বছর ছিলেন তাদের মধ্যে মালিকদের কেউ প্রভাবিত করেছেন। ফলে পুরো জায়গাটাকে আসলে একটা পুরো ব্যবস্থাটা যাতে একটা বন্দোবস্ত করা যায় এবং ব্যবস্থার একটা পরিবর্তন করা যায়, সেগুলো মেরামত করা যায়, সেটার জন্য আমাদের সম্মিলিতভাবেই কাজ করতে হবে। সেটা এই সরকার আসার সাথে সাথে হয়ে যাবে এটা আমার কাছে মনে হয় না। কারণ এক বছর একটা দেশকে আমরা স্বপ্ন দেখতে পারি, একটা নতুন বাংলাদেশ যেখানে শ্রমিক শ্রম খাত পুরো বাংলাদেশের অর্থনীতি আরও শক্ত পায়ে দাঁড়াবে, কিন্তু এটা একটু বেশি চাওয়া আমার কাছে মনে হয়। কারণ 15 বছর ধরে আমরা একটা ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে ছিলাম, আমাদের সংস্কৃতির মধ্যে যে ফ্যাসিবাদ সেটা তো আসলে মানে এত অল্প সময় কাটবে না। ফলে আমাদের নিজেদেরও অনেক দায়িত্ব আছে এই জিনিসগুলোতে পরিবর্তনের জন্য কাজ করা। সেটা আমি মনে করি না যেটা অন্তর্বর্তীকালীন সরকার মানে এই 1 বছর বা 1 বছর 4 মাসের মধ্যে করতে পারার কথা, এটা আমার কাছে মনে হয় নাই কখনো। ফলে আমি অত আশা করি নাই। তো সেই যতটুকু আশা করছি তা সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের আরো সময় লাগবে এই পথটা পার করতে। বলতে চাচ্ছিলেন আপনি? আমি বলতে চাচ্ছিলাম, দেখেন দুটো বিষয়। একটা হলো যে আমরা হাইকোর্টে একটা ভার্ডিক্ট আছে আমাদের উপর 2013 সহিংসতা বন্ধের জন্য, আমরা তার পক্ষে। আমাদের পয়েন্টটা হলো যে আপনি আগে আইন করবেন, সক্ষমতা অর্জন করবেন, এটা চর্চা করবেন, যেটা লিমা আপা বললেন, তারপরে গিয়ে আপনি অনুস্বাক্ষর করেন। আপনি আগে অনুস্বাক্ষর করলে তো আপনার উপরে, আপনি যদি পরীক্ষা রেডি না হন, আপনি যদি লেখাপড়া না করেন, আপনি নিজে কোনো কিছুই করলেন না, গিয়ে ডাইরেক্ট পরীক্ষা হলে বসে গেলেন, আপনি তো ফেল করবেন। তো আমাদের দাবি ছিল যে আপনাকে স্কুলে ভর্তি হন, আপনি লেখাপড়া করেন, তারপরে আপনি পরীক্ষা দেন, অনুস্বাক্ষরটা পরে করেন, সেটা হলো আমাদের দাবি। আমরা কিন্তু ওভারঅল সিস্টেমটার বিরুদ্ধে না, আমি কিন্তু বারবারই বলছি অফকোর্স সহিংসতা আমরা চাই না, কিন্তু অনুস্বাক্ষরটার এই মুহূর্তে
সময়। আচ্ছা, আরেকটা আমি বলি, ঘুষ বন্ধের জন্য সরকারের কোনো সময় লাগে না, দুর্নীতি বন্ধের জন্য সরকারের কোনো সময় লাগে না। এমনও আছে যে একটা সরকারের মন্ত্রী চেঞ্জ হয়েছে, ওই জায়গার ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে গেছে। আপনার ডাইফে ঘুষ খেয়ে লাইসেন্স দিবে না, ডাইফে ইন্সপেক্টর গিয়ে দেখে যদি ওই ফ্যাক্টরিটা সত্যিকারের শ্রমিকের জন্য নিরাপদ হয় সে লাইসেন্স দিবে, নাহলে দিবে না। এইটা করতে যে কোনো সরকার, যখন ফ্যাসিস্ট সরকার টাকা খেয়ে দিত, তাহলে বর্তমান সরকার তো টাকা খেয়ে দিচ্ছে না, তাহলে এখনো দিচ্ছে কারা? তা টাকাটা কারা নিচ্ছে? বা টাকা ছাড়া কি জন্য আমি শ্রমিকের এত রিস্কের মধ্যে দিয়ে আমি একটা ইন্ডাস্ট্রি দিচ্ছি? এইখানে কেন এখনো এরকম লাইসেন্স দেওয়া হচ্ছে? এটা যদি একবার উপদেষ্টা ডাকে, যদি নাকি এই যে যারা ইন্সপেক্টর তাদেরকে বলে দেয় যে তোমরা যদি এইগুলো না মানো। আমি সেদিন একটা ফ্যাক্টরি লাইসেন্স আমার কাছে আসছে, আমি আটকাইছি, 3টা ব্যাংক আছে ওই বিল্ডিংয়ে, এক্সিট 26 ইঞ্চি, যেখানে আমার 45 ইঞ্চি আমার কম্পালসারি, 26 ইঞ্চিতে আমার মতো মোটা মানুষ হয়তো বের হইতে পারবে না, এটা জাস্ট করে বললাম আর কি। সো এইটাকে তো লাইসেন্স দিয়ে দিছে 3টা ব্যাংক, শেয়ার্ড বিল্ডিং, নিচে দোকান আছে, লাইসেন্স দিয়ে দেয়। তা এখন ওনারা তাহলে কি দেখে লাইসেন্সটা দিচ্ছেন? আর পুরোনো ফ্যাক্টরিগুলো লাইসেন্স রিনিউয়ালের সময় আটকে দিবে, নানান রকমের কথাবার্তা বলবে, এবার লেনদেন করেন, টাকা পয়সা দেন, তারপরে আপনি লাইসেন্স পাবেন। তো এইটা যদি আপনি করেন, আপনার 155 আর 187 নিরাপদ কারখানার আপনি একদিকে অনুস্বাক্ষর করবেন জেনেভাতে গিয়ে, সুন্দর সুন্দর শহর জেনেভা লেকের পাশে, ওইখানে কি আপনি অনুস্বাক্ষর করবেন, আর ঢাকাতে এসে আপনার এইসব লাইসেন্স দিতে থাকবেন। তো এটা তো কোনো লাভ হবে না দেশের জন্য। আমরা এই পর্যায়েটা যুক্ত করতে চাই শামীম ভাইয়ের সাথে। শামীম ভাইয়ের কথা শুনতে আমার ভালো লাগে, উনি অনেক সুন্দর করে অনেক যুক্তি সহ অনেক কথা বলেন। কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা ডল ডাইভকে নিশ্চয়ই অভিযুক্ত করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে 15 বছর বা আরও যে ব্যবস্থাটা একদম গেড়ে বসে আছে, সেই ব্যবস্থাতে তো ডল ডাইভ সব কিছু করে না। মানে সরকার যদি দায়িত্বশীল না হয় এবং একটা ব্যবস্থা হয়, যে ব্যবস্থা আসলে একটা মানে একটা চক্রের মধ্যে ফেলে দেয়, সেটা থেকে সিস্টেমটাই চক্র হয়ে যায়, তখন সেখান থেকে বের হওয়াটা মানে অনেকটা এরকম হয়ে যায় যে আমরা মানে সরকার বা রাষ্ট্র যে ভূমিকা রাখার কথা, সেই ভূমিকার দায়টা আমরা ডল ডাইভকে দিতেছি। যদি উপর থেকে সেই সমস্যাগুলো সমাধান না হয়, তখন নিচেই চাপটা থাকে। সেটা ছিল পুরো সিস্টেমের মধ্যে। ফলে সেটা থেকে বের হয়ে আসার জন্য শুধু মানে তাদেরকে আমাকে এখন ধরেন মানে ফ্যাসিবাদী শাসক নাই, কিন্তু পুরো সিস্টেমের মধ্যে থেকে কোথাও কিছু নাই। তো সেই জিনিসগুলো পরিবর্তন করার জন্য আমার মনে হয় সময় হয়তো লাগবে। কে মানে উপদেষ্টা সচিব, মানে তাহলে ডল ডাইভে দায়ী না থাকলে কে দায়ী? তাহলে উপদেষ্টা দায়ী বা সচিব দায়ী বা কে দায়ী? মানে ধরেন যেই সংস্কৃতিটার মধ্যে আমরা বসবাস করি, সেটা তো আর রাতারাতি, আমার মধ্যে যে অভ্যাস, যে আচরণ, যেই মানে চর্চাটা আমার মধ্যে তৈরি হয়েছে যে আমাকে এভাবে চলতে হবে, সেই মনোভাবটা আমি কিভাবে বদলাবো? আপনি কি এই উপদেষ্টা বা সচিব এদের কাছে আপনার এই প্রসঙ্গগুলো নিয়ে গেছেন? আমরা এখনো কেন এটা হচ্ছে? রেগুলার নিচ্ছি, আমরা বলছি ওনারাও আগ্রহী, ওনারা যে একদম আগ্রহী তা না, ওনারা আগ্রহী, কিন্তু হচ্ছে কি মানে আগের মতো করে যে মানে সংস্কৃতি আগের মতো থাকতে পারবে না। 1500 লোকের জীবনের বিনিময়ে একটা রেভলিউশনের পরে যদি আমরা বলি যে আগেরটা চলবে, আগেরটা আস্তে আস্তে ঠিক হবে, আস্তে আস্তে ঠিক হওয়ার জন্য তো 1500 লোকের জীবন, এটা তো 1-2 লোকের জীবন না। এত বড় একটা রেভলিউশন, এত বড় একটা রক্তক্ষয়ী পরিবর্তনটা তো আসলেই সেই জন্যে যে আগে আমরা খারাপ ছিলাম, তারপরে কি পরিবর্তনটা হবে না? তাসলিমা আক্তার, এই যে শ্রম অধ্যাদেশ যেটা জারি হলো, সেখানে তো দেখছি যে অনেক জায়গায় পরিবর্তন হয়েছে আইনের। তা আপনারা কিভাবে দেখছেন এটা? আসলে আপনাদের দিক থেকে এটা কতটা শ্রমিক বান্ধব এই অধ্যাদেশ হলো? প্রথমে আমি একটু প্রক্রিয়াটা নিয়ে কথা বলতে চাই। শ্রম অধ্যাদেশের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে কি পরিবর্তন বা কি অগ্রগতি সেটা বুঝতে আমাদের একটু সাহায্য করবে। আমরা আসলে 2 ধাপে কাজ করেছিলাম। যেমন এখানে শামীম ভাই আছেন, আমি শামীম ভাই দুজনই আমরা শ্রম সংস্কার কমিশনের সদস্য ছিলাম, এবং এটা নভেম্বরের দিকে শ্রম সংস্কার কমিশন গঠিত হয় গত বছর। এবং সেখানেও এটাই লক্ষ্য ছিল যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো শ্রম খাতটাকে একটা নতুন করে ঢেলে সাজানোর জন্য, বা সেখানে কি পরিবর্তন আনলে আমাদের শ্রমিকদের এবং শ্রম খাত দুয়েরই উদ্যোক্তাদেরও একটা পরিবেশ তৈরি হবে, সেই জায়গা থেকে শ্রম কমিশন গঠন করা হয়। এবং শ্রম কমিশনে প্রথম আমাদেরও সুযোগ হয় বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একসাথে কাজ করার। আমরা যেমন মালিক পক্ষ, আমাদের গবেষক, শিক্ষক, বিভিন্ন ধরনের নিয়ে প্রায় 19 জন সদস্য নিয়ে শ্রম কমিশন গঠিত হয়। এবং ওখানে আমাদের একটা প্রথম এক্সপিরিয়েন্স হয় আসলে কিভাবে একসাথে এরকম একটা জায়গায় কাজ করা যায়। এবং আমরা প্রায় মানে 6 মাসের বেশি সময় ধরে আমরা আসলে ওই কমিশনে একসাথে কাজ করে প্রায় আমরা 25টা মৌলিক প্রতিফলন এবং
প্রায় 447 পৃষ্ঠার একটা সুপারিশনামা দিই, এবং সেইটা ছিল যে আমাদের মধ্যে ভিন্ন মত ছিল, আমাদের মধ্যে অনেক রকম তর্ক, অনেক রকম প্রশ্ন, সেগুলো সমাধান করেই আমরা আসলে মতামতগুলো 25টা মৌলিক প্রস্তাবনা এবং এর পাশাপাশি আরও বিস্তারিত যে প্রস্তাব সেগুলো দিয়েছিলাম। এবং আমার কাছে মনে হয় এই যে আমরা একসাথে কাজ করতে পারলাম, এটার পেছনেও আসলে এই মানে গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এবং আমাদের যে সবসময় একটা টেনশন থাকে যে আমরা আসলে মালিক পক্ষ শ্রমিক পক্ষ একসাথে কাজ করতে পারবো কিনা, সেটার ক্ষেত্রেও একটা পরিবর্তন আসছে। এবং সেই পরিবর্তনের ক্ষেত্রেও আমার কাছে মনে হচ্ছে গণঅভ্যুত্থান প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ, আর কাজ করতে গিয়ে আমাদের এটাও মনে হয়েছে যে আসলে আমরা তো দিন শেষে বাংলাদেশের নাগরিক, এবং আমরা চাই এখানে শ্রমিক এবং শিল্প দুটোই যাতে ভালো থাকে। তো সেই জায়গা থেকে এই শ্রম কমিশনে আমরা যেমন কাজ করেছি, এবং পরবর্তীতে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, সেটা সেই কমিটিতেও আমাদের কাজ করার সুযোগ হয়েছে। শ্রমিক, মালিক, সরকার 3 পক্ষই একসাথে কাজ করা হয়েছে, এবং প্রথমে সেখানে 101টা প্রস্তাব নিয়ে একটা ধারা নিয়ে কি কি পরিবর্তন হতে পারে সেগুলো নিয়ে আলাপ ছিল, এবং পরবর্তীতে সেটা 125টা ধারা নিয়ে পরিবর্তন, সংযোজন এই জায়গায় গিয়েছে। এটাও আমাদের জন্য টোটালি নিউ এক্সপিরিয়েন্স। আগে যেমন দেখা যেত যে খুব অল্প মিটিংয়েই টিসিসির সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এইবার অনেক লম্বা সময় ধরে আমাদের মধ্যে এবং প্রত্যেকটা পক্ষ, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সরকার পক্ষ, 3 পক্ষই আমরা অনেক তর্ক করছি, অনেক আমাদের যুক্তি অবস্থান সবাই আলাদা আলাদাভাবে ঘোষণা করছি, এবং সেখানে আমরা একমত হয়েছি অনেকগুলো বিষয় নিয়ে। শেষের দিকে 2-3টা বিষয় নিয়ে আমাদের বিশেষভাবে এটা আমাদের অবস্থানের ভিন্নতা ছিল, এবং আমরা প্রত্যেকটা জায়গাতেই লিখিতভাবেও দিয়েছি। আমার মনে হয় এরকম অভিজ্ঞতা ছিল না। ফলে এই যে একটা গণতান্ত্রিক পরিবেশ, হয়তো আমরা এখনই সবটা অর্জন করছি, যতটুকু অর্জন করতে পেরেছি আমার কাছে মনে হয়েছে সেটার মধ্য দিয়ে যেই 125টা ধারায় যেই প্রস্তাবনাগুলো পরিবর্তন হয়ে সংশোধন হয়েছে, অধ্যাদেশ হয়েছে, সেটা বাংলাদেশের শ্রম খাতের জন্য এবং এখানে যে শ্রমিকদের জন্য একটা নতুন মাত্রা যোগ করেছে। এই ধরনের এত বড় পরিবর্তন মনে হয় বা শ্রম খাতের ইতিহাসে আছে কিনা আমার জানা নাই। তো সেখানে আমরা কিন্তু অনেকগুলো বিষয়তে একমত হতে পেরেছিলাম। পরে ওনারা আপত্তি জানিয়েছেন, এবং সেই আপত্তির মধ্যে ওনারা কয়েকটা পয়েন্টও 4টার মতো মতামত দিয়েছেন মালিক পক্ষ যে ওনাদের আপত্তি আছে। আবার আমরা যেটা মনে করি যে আমাদেরও আপত্তি ছিল কিছু বিষয়ে, যতটুকু হয়েছে ততটুকুকে আমরা মনে করি যে সেটাকে আগায় নিয়ে যাওয়া দরকার, এবং সেটাতে আমাদের একসাথে দায়িত্বশীলভাবে কাজ করা দরকার। ফলে পরে হয়তো আমি আবার বলবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রেক্ষাপট আপনার যে শ্রম অধ্যাদেশ, যেটা আপনিও তো একজন সদস্য ছিলেন কমিশনের, তা আপনার জার্নি এবং এই যেটা কত সুন্দর করে বললো যে মিলে মিশে তর্ক বিতর্ক করে একটা জায়গায় এসে, এটা আপনাদের মালিক পক্ষ থেকে আপনাদের বক্তব্য কি? আচ্ছা, আমি কমিশনের ব্যাপারটা বলছি না, কমিশনের ব্যাপারটা আলাদা, এটা তো নতুন। আপা আসলে মানে একটু করে ফেলছেন। আমাদের টিসিসির যে কালচারটা, এটা আসলে এইবার প্রথম না। আপনি যদি আগের সরকারের সময় বলেন, তখন আলোচনার মাধ্যমেই হতো, কারণ সবসময় তো সমালোচনা করে আসলে লাভ নাই, যেটা ভালো সেটা ভালো বলতে হবে। এবং তখন শ্রমিকদের, মালিকদের সকলের বক্তব্যই সুন্দরভাবে শোনা হতো, এবং ত্রিপক্ষ এক হলেই সেটাকে আসলে আমরা তখন এক করতাম, এবং যেগুলো এক হতাম না আমরা সেগুলোকে আমরা সাইড করে রেখে দিতাম। এবং এইটা আমি তো 2004 সন থেকে বিকেমির বোর্ডে ছিলাম, এবং 2006-এর করা, এবং 2017 থেকে আমি নিজেই কমিটির মেম্বার, টিসিসি কমিটির মেম্বার। অনেক দিন হয়ে গেল, প্রায় 7-8 বছর। আমাদের রাজিকুজ্জামান, রতন ভাই, আশিক ভাই, ওনারা শ্রমিকদের প্রতিনিধিত্ব করতেন। ওনারা লার্নেড মানুষ, কোনো নাই। তো এইটা আমরা আলোচনা করেই করতাম। তো এইবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এটা আসলে 100টা থেকে শুরু হয় নাই। এইটা এই যে এখন যে আমরা যেটাকে করলাম, এটা 350টা পয়েন্ট ছিল। 350টা পয়েন্ট ছিল, এবং এটা শুরু হয়েছিল 2023 সনে। হ্যাঁ, 2023 সনে এটা আমরা 22-এর শেষে আমরা শুরু করেছিলাম। 2023 থেকে আমাদের মিটিংগুলো পরিপূর্ণ হলো, এটা আলোচনা করে একটা জায়গাতে পৌঁছলো। তৎকালীন যিনি শ্রম প্রতিমন্ত্রী ছিলেন, ওনার ব্যক্তিগত একটা কারণে উনি এটাকে খুব হযবর লাগায় ফেললেন, এত ভুল করলেন উনি, ফলে এই আইনটাকে রাষ্ট্রপতির জায়গা থেকে ফেরত আনতে হলো। আনার পরে তারপরে যখন এটা নিয়ে কাজ হচ্ছিল, তখন সরকার পরিবর্তন হয়ে গেল, আবার নতুন করে টিসিসি গঠন হলো, লিমা আপারা আসলেন, পুরনোরা অনেকে রয়ে গেলেন। আমরা তো যারা ছিলাম তারা ওই 3 জনই, আমরা মালিক উদ্যোক্তাদের পক্ষ থেকে যারা থাকেন আমরা রয়ে গেলাম। এই আলোচনার তখন আবার নতুন করে আলোচনা শুরু হলো। সেখানে তখন আমরা যেহেতু অনেকগুলো আমরা আগে ঠিক করে ফেলেছিলাম, 101টা। এরপরে
বিদেশি প্রেসক্রিপশনে নতুন করে এসে আরো 24টা অ্যাড হলো, যেটা নাকি আমাদের একটা অবজেকশন ছিল, যে আমাদের কথা ছিল যে যেগুলো ফাইনাল হয়ে আসছে এই 101টা নিয়ে আমরা আলোচনা করব নতুন, এটা হচ্ছে ডাইনামিক প্রসেস, আবার নতুন করে আলোচনা হবে। কিন্তু বিদেশিরা এসে নতুন কিছু একটা দিবে, আর বাংলাদেশ সরকার তার বিদেশিরা দিল মানে কারা দিল? বিদেশি আইএলও বা বিভিন্ন এমবিসি, বিভিন্ন দেশ রাষ্ট্র, তারা দিল এগুলাকে। এইটাকে আমরা খুব সেন্টিমেন্টালি এবং এটাকে অপমানজনকভাবে আমরা নিয়েছিলাম। যাই হোক, তারপর আলোচনা আমাদের করার খুব বেশি সুযোগ ছিল না, কারণ টিসিসির মিটিংগুলোতে লিমা আপা যতটুকু বলতেছেন আলোচনার সুযোগ ছিল, উনি যদি আগের টিসিগুলোতে থাকতেন তাহলে উনি বুঝতেন যে এবারে টিসিসিতে আসলে সম্পূর্ণ অটোক্রেটিকভাবে আসলে চালানো হয়েছে। কি বলা হয়েছে? আপনারা মানলে মানেন, না মানলে আমরা করে ফেলবো। সোনারগাঁ টিসিসি তো একজন উপদেষ্টা এই লাইনটা ইউজ করেছিলেন যে আপনারা মানলে মানেন, না মানলে আমরা করে ফেলবো। ট্রাইপার্টিজমে এটা স্পিরিট না। স্পিরিট হলো যে ত্রিপক্ষীয় বসে যতদিন লাগে সমাধান হবে করবেন। তারপরে কি হলো, আমরা সবাই যতটা হোক একমত হলাম। ফাইনাল অধ্যাদেশে গিয়ে দেখলাম অনেকগুলা শব্দ টুইস্ট হয়ে গেছে, অনেক কিছু নতুন করে দেওয়া হয়েছে। যেমন আমি বলি, আমরা সবাই একমত হয়েছি যে 3 বছর যদি একটা লোক কাজ করে তাহলে সে একটা রিজাইন বেনিফিট পাবে। 1 বছর কাজ তো সেটা আমার অনেক শিখাইতে আমার ইনভেস্টমেন্ট হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ফলে 1 বছর পরে গিয়ে যদি কেউ চাকরি ছেড়ে একটা জয়েন করলাম, কাজ শিখলাম এখানে, চাকরি ছেড়ে যাওয়ার সময় বেনিফিট নিয়ে যাব, এটা কখনোই কোথাও এটা গ্রহণযোগ্য না। আমরা বললাম আগে ছিল 5 বছর, 3 বছর আমরা রাজি হলাম, এটা 1 বছর হয়ে গেল, কেউ জানে না, শ্রমিকরাও চায় না, এটা শ্রমিকেরও কোনো দাবি না, এটা শ্রমিকেরও দাবি না, কিন্তু এটা হয়ে গেল। তো এইরকম যে জিনিসগুলা, এবং আপনি যেমন ধরেন ছোট ছোট ওয়ার্ড টুইস্ট, আপনি বলবেন যে ওয়ার্ডে কি আপনার ক্ষতি হয়েছে, ক্ষতিটা কথা হয়ে বলি, যখন বিদেশি বায়াররা বা অডিট ফার্মগুলো অডিট করতে আসে, তারা এই শব্দগুলোকে নিয়ে করে কি মালিকদেরকে খুব বেশি হ্যারাস করে। শ্রমিকের কোনো লাভ হচ্ছে না, কিন্তু কিন্তু এই যে শব্দ যখন নাকি আমাদের ফাইনাল হয়ে যাওয়ার পরেও এই টেক্সটগুলো যখন চেঞ্জ হয়, তখন এই অডিটগুলো ফেস করতে গিয়ে আমাদের অনেক বেশি সমস্যা হয়ে যায়। এবং অডিটাররা তো আমাদের দেশের মানুষ, আপনি জানেন যে তখনগুলো ম্যানেজ করতে গেলে আমাদের কী পরিমাণ এক্সপেন্স বেড়ে যায়। কিন্তু আমার কথা হলো, আপনি যে শ্রমিকের কল্যাণে কোনো কিছু করেন ইজ ফাইন। আপনি 112 দিনের ম্যাটারনিটিকে 120 দিনে নিয়েছেন, এক্সিলেন্ট, আমাদের কোনো অবজেকশন ছিল না। আমাদের প্রস্তাবে ওনারা লিমাপা 6 মাসের পক্ষে ছিলেন, হ্যাঁ স্বাভাবিক, লিমাপা 6 মাসে। বাট আমি লিমাপাকে এপ্রিশিয়েট করি, ওনার কিন্তু দাবিটা আজকে টিভিতে বলি, ওনার দাবিটা ছিল যে মালিক পক্ষ 4 মাসের দিবেন, 2 মাস সরকার তার অন্যান্য ফান্ডের থেকে, অনেক ফান্ড আছে এখান থেকে বিয়ার করবেন, তাহলে কেউ শ্রমিক উপকৃত হলো, মালিকেরও ক্ষতি হলো না। আমি ওনাকে সাথে সাধুবাদ জানাইছি যে হ্যাঁ, আমিও এটা হতে পারে, ওয়াই নট, আমার যদি খরচ না বাড়ে, আমার 112 দিনের জায়গায় 120 দিন দিতে রাজি আছি। আমার কথা হলো, আমার শ্রমিকের যদি উপকার হয়, 20 জন থেকে 50 জনের ইউনিয়ন, লিমাপাড়া 50 জনের রাজি আছে, আমি দায়িত্ব, আমার অনেক মালিক আমার জন্য রাগারাগি করছে যে তুমি 20 থেকে 50 জনটাকে দিলা কেন, আমি নিজেকে দিয়ে আসছি যে না থাক, 20 জন থেকে 50 জনের ইউনিয়নের বাইরে থাকবে কেন, তারাও ইউনিয়নে আসুক। কিন্তু তাই বলা, ওইটা যখন রাজি হয়েছে, কি করলো ওনারা টিসিসিতে যে বাকি যে থ্রেশহোল্ডগুলো ছিল ওগুলোকেও কাটাকাটি করলেন, করে কি হলো, মাঝারি আকারে ফ্যাক্টরিগুলোর পার্সেন্টেজ যদি দেখেন দেখবেন ইভেন না। এখন একটা ফ্যাক্টরি মাঝারি, একটা ফ্যাক্টরি বড়, আপনি তো কারোর প্রতি বিমাতা সুলভ আচরণ করতে পারেন না। আপনি যদি সবাইকে 10% করতে 10% করেন, সবাইকে 15% করতে 15% করেন, কিন্তু এই যে অনভিজ্ঞতার কারণে যে কিছু জিনিসপত্রগুলো সমস্যা হয়ে গেল, আমাদের আসলে অবজেকশন এখানে খুব বড় আকারে কিন্তু অবজেকশন নাই। লিমাপা রাইট, উনি বলছেন যে 3-4টা পয়েন্টই আসলে আমাদের অবজেকশন। আপনার 125টার মধ্যে 4টা পয়েন্ট, বা আসলে 4টা পয়েন্ট না, আসলে 3টা পয়েন্ট আমরা আলোচনা করি, এটা বসে ঠিক করতে পারতো সরকার। কিন্তু সময় দিচ্ছে, কিন্তু সময় যখন দিত মিটিং করতো না, মিটিং করতে হলে টিসিসির, কিন্তু আমাদের বাই পার্টির আলোচনা করা, ট্রাই পার্টি আলোচনা করা, সপ্তাহের পর প্রতিদিন বসা, প্রতি শুক্রবার বসা, এই কাজগুলো করে নাই আর কি। এই তাসলিমা, আপনি যেটা ওই শামীম এহসান বলছেন যে বিদেশি প্রেসক্রিপশন, এটা আসলে কতটা প্রভাব ফেলছে, মানে এটা কোত্থেকে আসলো, কেন আসলো, কি মনে হয়? এটা এমনি আমাদের যেটা অভিজ্ঞতা, আমরা যখনই মানে আন্দোলন করি, মজুরির আন্দোলন বা কোনো আইন পরিবর্তনের আন্দোলন, তখনই আমরাও শুনতাম যে আমরাও হচ্ছে বিদেশি ষড়যন্ত্রের অংশীদার আর কি। তো এটা একটা মানে আমরা ষড়যন্ত্রকারী, আমরা চাই না যে বাংলাদেশে এই শিল্প থাকুক, এই ধরনের এটা অনেকটা আমার কাছে মনে হয় যে এটা একটা কৌশল বা লিখিত আছে এখানে, ওই আপনি ইয়েতে দেখবেন যে প্রস্তাবনা কার থেকে আসছে, এখানে কিন্তু লেখা আছে এটা মালিক পক্ষ, এটা শ্রমিক পক্ষ, এটা বিদেশি পক্ষ। কিন্তু বাংলাদেশের ইকোনমির ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের রপ্তানি খাতের উপর যেহেতু আমাদের অর্থনীতি বিশেষভাবে নির্ভরশীল, সেটা গার্মেন্ট বলি, প্রবাসী শ্রমিকদের উপার্জন বলি, এই প্রত্যেকটা জায়গায় যেহেতু আমাদের বিদেশি বাজারের উপর নির্ভরশীল হতে হয়, ফলে আমাদের একটা তো আইএলওর আমরা 187টা দেশের মধ্যে একটা দেশ বাংলাদেশ এর সদস্য,
ফলে তাকে ওই দেশের ওই আইএলওর যে কনভেনশনগুলোতে আমরা স্বাক্ষর করি সেগুলোতে আমরা সেগুলো মানবো, সেটাই স্বাভাবিক ব্যাপার। সেই জায়গায় আমাদের একটা থাকে। তো আইএলওর যে 26 ধারা অধ্যাদেশ 26 যে ধারা, সেইটা অনুযায়ী এখানে সংগঠন করা, দর কষাকষি এবং পরিদর্শনের কি ভূমিকা থাকবে পরিদর্শকদের, সেই 3টা বিষয়ে আইএলওর তরফ থেকে আমরা আসলে মানে এগুলো ঠিকমতো মানা হচ্ছে না, সেটার একটা অভিযোগ ছিল। সেগুলো সমাধানের জন্য এই সরকারের আগে থেকেই, মানে 5ই আগস্টের আগে থেকেই কিন্তু এই প্রক্রিয়াটা চলমান ছিল যে ওই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন আনতে হবে, বা আমরা ওই জায়গাগুলোতে আমাদের কোথায় কোথায় মানে কাটায় উঠে সামনে আগাতে হবে, সেটা একটা ছিল। সেটার জন্য আমাদের আইনেও সেই পরিবর্তনগুলো জানতে আনে। সেটার জন্য ধরেন এই যে 20 জন করা, সংগঠনের মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন, পরিদর্শকের ভূমিকা, এগুলো এই আইনের মধ্যেও কিন্তু আমরা রিফ্লেকশন দেখব। আর যেহেতু বাজারটা ধরেন পোশাক খাত তো আমাদের একটা বড় খাত, সেখানকার বাজার তো হচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা। তো সেই জায়গাগুলো তো আপনার মানে সেখানে সেই বাজারে করতে হলে আমার কতটুকু কমপ্লায়েন্স হতে হবে, কতটুকু আমার মানে সেই জায়গায় আমার সক্ষমতাটা তো বিনিয়োগকারীরা দেখবে। সেই জায়গায় নিশ্চয়ই একটা আন্তর্জাতিক বিষয় এখানে কাজ করে, সেটা কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু আমার দেশের বাস্তবতা কি সেটা আমাকে অবশ্যই বিবেচনা করতে হবে। কিন্তু আমি যদি বলি যে আমার বিদেশ বাদ দিয়ে এটা এই সব কিছু বাদ দিয়ে আমি আমার দেশে খালি করব, এটা তো আসলে করার সুযোগ নেই আমাদের, যেহেতু আমাদের একটা গ্লোবাল সাপ্লাই চেনের মধ্যে আমরা থাকি, ফলে এই বিচারগুলো থাকে। সেটার কারণে অনেক কিছু করতে হয়। কিন্তু তার মানে এই না যে এখানে আসলে চক্রান্ত করে সব কিছু হচ্ছে, এরকম আমার মনে হয় না। আমরা হয়তো অনেকগুলো বিষয়ে হয়তো শামীম ভাইয়ের একমত হবে না, কিছু বিষয়ে আমাদেরও মনে হবে যেটা হয়তো আমরা আরও ধীরে স্থিরে করতে পারি। কিন্তু তার মানেই সব কিছুকে এভাবে বলা, এটা আমার মনে হয় যে মানে সব কিছু আমাদের পক্ষেও যায় নাই, আবার অনেক কিছু ওনাদের পক্ষেও যায় নাই। তো তার মানে হচ্ছে যে এটা আসলে এভাবে আমি আসলে লেবেল করতে আগ্রহী না। আমার মনে হয় যে এগুলো একটা মানে লাগাতার বিষয়, সেটা একটা চলমান জায়গায় যাবে। আরেকটা শামীম ভাই যেটা বললেন যে আসলে আগের টিসিসিগুলোতেও আলোচনা হতো, কিন্তু আমরা আসলে অনেক মানে উদ্যোক্তাদের কাছ থেকেই শুনেছি যে আসলে এইরকম কখনোই হয় নাই। এত কথা মানে আগে যেটা হতো যে যেহেতু যারা থাকতেন মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, সরকার পক্ষ, বেশিরভাগই আসলে ওনারা এক পক্ষ ছিলেন, মানে বিপক্ষ ছিল না, নামে পক্ষ ছিল, কিন্তু সবাই একটা ইন্টারেস্ট সার্ভ করতেন। ফলে ওখানে বেশি মিটিং করা লাগতো না, তাড়াতাড়ি এই বিষয়গুলো সমাধান হতো। এখন একটা অন্য পরিবেশ হয়েছে, এটাই আমি বলতে চাচ্ছি। এটা আমার কাছে পজিটিভ মনে হয়। যে ইউনিয়ন করার কথা বলছিলেন, যে মানে সংগঠন 20 জনের কথা বলছিলেন অনেক, এই যে এটা তো অনেক দিন ধরে দাবি ছিল শ্রমিক নেতা যারা আছে শ্রমিকদের পক্ষ থেকে, এতে আসলে ইন্ডাস্ট্রিতে আসলে কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে? আপনাদের আপত্তিটা কোথায় আসে? আমাদের আপত্তিটা দেখেন, এখানে খুব একটা সুন্দর জিনিস আছে। আপনি যখন রাইট টু অ্যাসোসিয়েশন যখন আপনি চিন্তা করবেন, তার সাথে আবার কালেকটিভ বার্গেনিং এজেন্টটা সাথে আনতে হবে। শুধু রাইট টু অ্যাসোসিয়েশন আসলে একটা আলাদা জিনিস হিসেবে করা যায়। এই জন্য সবসময় যখন আলাপ করে দেখবেন আইএলও কনভেনশন 87, 98 পাশাপাশি মানুষ কথা বলে। আপনি যদি দেখেন অন্যান্য দেশগুলোতে আমাদের দেশের তুলনায় ইউনিয়ন করাটা সহজ ছিল, আগে আমাদেরটা কিছুটা কঠিন ছিল। কিন্তু সেখানে কিন্তু সেফগার্ড মেজার ছিল যে আপনি একজন ইউনিয়ন করবে একটা ফ্যাক্টরিতে আইসে, আমার ফ্যাক্টরিতে ধরেন লোক আছে 4,500, 5,000 লোক আছে, 400 লোক মিলে একটা ইউনিয়ন করে ফেলো, 10% রিপ্রেজেন্ট করতেছে না। এখন তারা একটা দাবি করলো, এখন একটা ইউনিয়ন যদি থাকে এবং সে যদি অটোমেটিক সিবিএ হয়ে যায়, তখন কিন্তু আসলে এটা সত্যিকারের রিপ্রেজেন্টেশন আসতেছে না। এই জন্য আপনি দেখবেন যে যেসব দেশগুলোতে ইজ আছে আপনার রাইট টু অ্যাসোসিয়েশনে, সেখানে আবার সিবিএটা গণতান্ত্রিক সিবিএ হয় আর কি। আপনি মালয়েশিয়া দেখতে পারেন, আপনি ইন্ডিয়াতেও কিছুটা আছে, আপনি ইন্দোনেশিয়া দেখতে পারেন, আপনি অনেক দেশগুলোতে আছে, ইটালিতে দেখতে পারেন। তো এখন আমাদের এখানে বলা হইলো শেষ দিন পর্যন্ত, ওই দিন আমি দেশে ছিলাম না, আপার এটা নিয়ে কথা বলতে চাইলো, আমি শুনতে পেয়েছি যেটা যে বলে দিল যে না এটা নিয়ে কোনো আলোচনা হবে না, বিকজ আমরা সবগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিচ্ছি। কিন্তু যখন নাকি আমরা দেখলাম অধ্যাদেশ দেখলাম, সেখানে দেখলাম যে ইউনিয়ন ফর্ম করার যেটা সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে না হইলো, কিন্তু কালেকটিভ বার্গেনিংয়ে যে আলোচনাটা হয়েছিল সেটা নাই হয়ে গেছে, একদম নাই ওইটা নিয়ে, মানে ওইটা যে টিসিসিতে আলোচনা হইলো, সব কিছু হইলো, ওটা থেকে রিফ্লেকশন থাকবে কিচ্ছু নাই, আগেরটাই রয়ে গেল। এতে হয় কি ইনব্যালেন্স তৈরি হয়। কারণ আমাদের কথা হলো যখন আপনি একটা ফ্যাক্টরির শ্রমিকদের সত্যিকারের প্রতিনিধি, সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠর
প্রতিনিধি সিবিএতে আমাদের ইউনিয়নে থাকবে, আমাদের কোনো অবজেকশন নাই। বিকজ আমার শ্রমিক মালিক মিলিত আমরা কারখানাটা চালাই। আমি কি করবো যদি আমার শ্রমিকরা না থাকে? আমি তো এত কাজ করতে পারবো না। আর আমি যদি না থাকি তারাই বা কোথেকে অর্ডার আনবে, ব্যাংকের থেকে ফান্ড নেবে, তারাও পারবে না। এটা একটা আমাদের, বিশেষ করে আপনি যদি গার্মেন্টস সেক্টর বলেন, আমাদের রপ্তানি খাতগুলোতে আরও বেশি মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা। কিন্তু এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা আসলে আমার মনে হয় যে অনভিজ্ঞতার কারণে এই সরকার নষ্ট। এই যে আমাদের স্পেশাল এনভয় উনি প্রাইম চিফ অ্যাডভাইজারের উনি যেটার সাথে অনেকখানি জড়িত ছিলেন, এবং উনি কিন্তু বারবার বলছিলেন যে না, আমরা ইউনিয়নকে ইউজ করবো, বাট সিবিএটাকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিব। এবং ওনার ফেসবুকে স্ট্যাটাস আছে, আমরা এগুলো সব কিছু সেভ করা আছে, উনি এটা বারবার বলছেন, ফেসবুকে ওপেনলি বলছেন। কিন্তু লাস্টে গিয়ে ইভেন আমাদের শ্রম উপদেষ্টা মহোদয় খুব আমাকে স্নেহ করেন, উনিও কিন্তু বলছেন যে না, এটাতে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং ওই মিটিংয়ে একটু উনি শক্তভাবেই বলছেন। তারপর এটা টিকলো না। কারা এত শক্তিশালী যে আমার শ্রম উপদেষ্টা, আমার কি জানি বলে স্পেশাল এনভয়, তাদের উপর দিয়ে? এই জন্য আমি বিদেশিদের কথা বলি কেন, কারণ লোকালেও তো যাই হোক এত শক্তিশালী মানুষ নাই। কারা এটাকে নাই করে দিল? তাসলিমা আক্তার, আপনি এই যে ইউনিয়ন করা যেটা মালিকদের যে আশঙ্কার কথা বললো, যে বা যেটা হওয়ার কথা ছিল হলো না, সত্যিকারের প্রতিনিধিত্ব, সত্যিকার মানে আসলে বিষয়টা কি হয়? মানে অ্যাসোসিয়েশন হলে কি আসলে কোনো, মানে এই যে সংগঠন করার যে অধিকার বা যে পর্যায়ে যে হচ্ছে, এতে করে কি আসলে কোনো মানে মালিক পক্ষের কোনো ঝুঁকি থাকে কিনা? প্রথমত আমার যেটা মনে হয় যে মানে ইউনিয়ন ভীতিটা মালিক পক্ষের প্রথম থেকেই আমরা নানা সময় দেখেছি, যে মানে ইউনিয়ন হবে শুনলে ওনারা একটা শঙ্কায় থাকেন। কিন্তু এই শঙ্কায় থাকার প্রয়োজনীয় হতো না যদি প্রকৃত ইউনিয়নগুলো কাজ করতে পারত। দেখা গেছে যে ইউনিয়নগুলো কাজ করছে তাদের একটা বড় অংশ কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে সম্পর্কিত, কোনো না কোনোভাবে মালিক পক্ষকেও ওনারা মানে খুশি রেখে কাজ করতে চান, বা বিদেশি প্রভাব থাকে, বা ব্যাপক রকম অর্থের প্রভাব থাকে। এইটা ছাড়া যারা আসলে সত্যিকার অর্থে শ্রমিক খাতে কাজ করতে চায়, যাদের আসলে আপনার ইয়েলো ইউনিয়নও বলবেন না বা কারো পকেট ইউনিয়ন আপনি বলতে পারবেন না, তারা কাজ করতে গেলে ওনাদের ভয়টা আরও বেশি হয়। কিন্তু এই যে যা ইউনিয়ন আছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে প্রকৃত ইউনিয়নগুলো কাজ করতে পারতেছে না। তো আমার মনে হয় যে একটা দেশে যদি ইন্ডাস্ট্রিতে ইউনিয়ন থাকে, প্রপার ইউনিয়ন থাকে, সেটা বরং ইন্ডাস্ট্রির জন্যই ভালো। এবং শ্রমিকরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সে ইউনিয়নের মাধ্যমে সাবমিট করবে তার দাবি দেওয়া, সেখানে একটা পরিবেশ থাকবে, তখন শ্রমিককে কথায় কথায় রাস্তায় চলে যেতে হচ্ছে না, এবং তার নিজের রুটিরও তো একটা হুমকির মুখে পড়ে। সে কারণে আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে এখানে একটা রিয়েল ইউনিয়নের যে পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করতে হবে, যেটা একটা রাজনৈতিক বিষয়। আমাদের দেশে একটা রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পায় না। যেমন আমি যে দল করি গণসংহতি আন্দোলন, সেটা মানে আমরা 7 বছর ধরে রেজিস্ট্রেশনের চেষ্টা করে এই 5ই আগস্টের পরে সেই মামলা আমাদের উঠলো। তো একই রকমভাবে আমাদের দেখা যায় যে ইউনিয়ন ভীতিটা মালিক পক্ষের আছে, আবার মানে এই ইউনিয়ন যেইভাবে চর্চিত হচ্ছে সেটা একটা সমস্যা। সেটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টাটাই ছিল যে আগে ছিল 20%, সেখান থেকে যাতে সংখ্যায় আসে এবং মত প্রকাশের জায়গাগুলো তৈরি হয়, কাজের ভয়, প্রাণ হারানোর ভয় যাতে কাজ না করে। তো সেই জায়গা থেকে আমাদের এই আলোচনাটাই শেষ পর্যন্ত চলছিল, এটা কি 20 জনে হবে ইউনিয়নটা নাকি 100 জনে হবে, কয়টা ইউনিয়ন হবে, সেগুলো নিয়ে একটা আলোচনা চলছিল। এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে 100 থেকে আবেদন, এরকম আমরা 20-এর কথাই বলেছিলাম। মাঝামাঝি এসে সরকার আমাদেরকে প্রস্তাব করলেন যে আপনারা তাহলে মাঝামাঝি একটা জায়গায় 50-এ আসা যায় কিনা। সেখানে বৈঠকটা শেষ হলো, কিন্তু পরে আমরা আবার লিখিতভাবে জানিয়েছি, এবং আগে যে মিটিংগুলো হয়েছে যে আমাদের যেখানে একমত আমরা হতে পারবো না সেখানে কি হবে। তো এখানে টিসিসিতে যেই পদ্ধতি, সেখানে আমরা সবগুলোতে একমত হওয়ার চেষ্টা করেছি, এবং যেগুলোতে একমত হওয়া যাবে না সেখানে সরকার যাতে সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা মতামত জানিয়েছি। কোথাও আমরা বলেছি, কোথাও ওনারা বলেছে। তো সেই জায়গা থেকে সরকার হয়তো সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে সব জায়গায় আমরা খুশি হতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় যে ইউনিয়ন যখন করার সুযোগ তৈরি হবে, সেটা 20 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কারণ 50 থেকে যখন শুরু হবে, পরে আমরা কিন্তু শামীম ভাইয়ের সাথে বা আমরা সবার সাথেই আলাপ করেছি যে 20 থেকে যে 50 শ্রমিক, সেই শ্রমিক যদি নাই হয়ে যায়, যখন 50 থেকে আমি শুরু করি বা 100 থেকে শুরু করি, প্রতিষ্ঠান শুরু হয় হচ্ছে 21 থেকে, তাহলে সেই শ্রমিককে তো আমি সংগঠন করার অধিকার নাই করতে পারি না। কোনো না কোনোভাবে 20-এর শ্রমিককে নিয়ে আমাকে স্ল্যাবটা শুরু করতে হবে। সেটার বিষয়ে কিন্তু আমরা মানে এক ধরনের ইতিবাচক মতামত ওনাদের কাছ থেকে পেয়েছি, এবং আমার কাছে মনে হয় যে মানে আমাদের যে একসাথে কাজ করার সুযোগ আছে, পরস্পরের সাথে কাজ করলে একটা আস্থার জায়গাও তৈরি হয় অনেক সময়, সেগুলোর প্রতিফলনও কিন্তু আমরা একসাথে কাজ করতে গিয়ে দেখেছি। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে কিছু বিষয়
আমরা একমত হয়েছি, যেমন ওনাদের কিছু ওনারা হয়তো শামীম ভাই বলবেন যে ওনাদের আর কি বিষয় নিয়ে ওনাদের প্রশ্ন আছে, তো সেটা আমার মনে হয় যে ধাপে ধাপে অতিক্রম করা যাবে। এবং মূলত যদি এই মানে করাপ্টেড বা ইয়েলো ইউনিয়ন বন্ধ না করা হয় তাহলে বুমেরাং হয়ে এটা কিন্তু মালিকদের জন্য ক্ষতিকর, যেটা আমরা 5 আগস্টের পরে দেখেছি। পকেট ইউনিয়নের কথা বলছেন? জি জি, এটা দেখা যায় ওনাদের উপরে আমি শেষ করব না, আপনি 1-1.5 মিনিটে যদি মানে শেষ করেন। পকেট ইউনিয়ন তো আমি করতে পারি না, কোনো না কোনো শ্রমিক নেতাই করে, তো সেটা দায়িত্ব তো যেমন আমার মালিক যদি এটা অন্যায় করে তাহলে আমি যখন দায়িত্ব নেই, পকেট ইউনিয়ন যদি হয় তাহলে আপনার একটু দায়িত্ব নিতে হবে যে কারা পকেট ইউনিয়নের সেই শ্রমিক নেতা, তাদের একটু ফ্ল্যাশ করে দিয়ে করা। আমি বলি ইউনিয়নকে আমরা কেন ভয় পাই? আমাদের হিস্ট্রিটা ভালো না, ইতিহাসটা ভালো না। আমরা ইউনিয়ন চাই, আমরা চাই যে সত্যিকারের একটা ইউনিয়ন কালচার গড়ে উঠুক, যেখানে শ্রমিক মালিক সবাই আমাদের সেই মানে আমাদের যে প্রতিষ্ঠান তার পক্ষে থাকবে। কারণ প্রতিষ্ঠান যদি ঠিক মতন টিকে শ্রমিকেরও উপকার হবে, যে ইনভেস্টার তারও উপকার হবে, নাহলে সকলে আসলে আমরা ধ্বংসের মুখে যাব। এটাই আমার শেষ কথা। আজকে শেষ করি। অনেক ধন্যবাদ ফজলে শামীম এহসান, সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, তসলিমা আক্তার, সভাপ্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, আপনাকেও অনেক ধন্যবাদ। আজকে মনে হয় বেশ অনেক প্রসঙ্গে আলোচনা হলো। আমরা প্রত্যাশা করি যে এই যে শ্রম খাতের যে নতুন যে করে অধ্যাদেশ হলো, আইএলও 3টা কনভেনশন অনুস্বাক্ষর হলো, এতে করে শ্রম খাতের অগ্রগতি হবে, মালিক শ্রমিক একসাথে আমাদের এই শ্রম খাতকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।